রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণে জাতি ফুল হাতে স্মৃতির মিনারে সালাম বরকতের উত্তরসূরিরা, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ২১-এর চেতনা ধরে জুলাই গণ অভ্যুত্থান তৈরি হয়েছে রাজনীতির নতুন ভাষা। শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা রাজনীতিকদের, তরুণদের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণের শপথ। ইংরেজি ঢঙে উচ্চারণ সহ প্রকট হচ্ছে বাংলা ভাষার বিকৃতি। নাটক অনুষ্ঠানে অরুচিকর শব্দের ব্যবহার ঠেকাতে উদ্যোগ নেই শেরপুরে হারানোর পথে ৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা। ভোরের সময়ে সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে মানুষের। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন ও ফারজানা আলম লিনা। শুরুতেই যাচ্ছি ফারুক ভুঁইয়া রবিনের কাছে। হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লালচে, সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডালচে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। অমর ২১শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর সেই মাতৃভাষা দিবসে সেই বীর শহীদদের স্মরণ করতে যাদের আত্মত্যাগের বিনিময়ে এসেছে আমাদের মাতৃভাষার মর্যাদা। আমরা পেয়েছিলাম রাষ্ট্রভাষার স্বীকৃতি বাংলাকে। সেই শহীদদের স্মরণ করতে আজকে কিন্তু এই স্মৃতির মিনারে ফুলে ফুলে ছেয়ে গেছে। আমরা দাঁড়িয়ে আছি প্রতি বছরের মতোই যেই আনুষ্ঠানিকভাবে দিনটিকে উদযাপন করা হয়, যথাযোগ্য মর্যাদার সাথে শহীদদের মর্যাদা প্রদান করা হয় এবং ভাষার যে স্বীকৃতি, সেই স্বীকৃতি দেয়া হয়। তো সেই দিনে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং একটু বলতে চাই যে এবারও কিন্তু একেবারে যে আনুষ্ঠানিকতাটা শুরু হয়ে গেছে সেটি রাত ১২টায় মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আজকের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু করে দিয়েছেন। হ্যাঁ, তারপরে আমরা যখন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তারা যখন ২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন, তারপরে কিন্তু যে একে একে বাংলাদেশের প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন কূটনীতিকরা, তিন বাহিনী প্রধান সহ বিভিন্ন বরেণ্য ব্যক্তিরা এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি এখন এই শহীদ মিনার সেটি কিন্তু ফুলে ফুলে ছেয়ে গেছে এবং এই প্রভাত ফেরিতে যোগ দিতেও কিন্তু যে মানুষজন আসতে শুরু করেছেন এবং মানুষের আনাগোনা কিন্তু আবারও বাড়তে শুরু করেছে এবং যেটি ধারণা করা যায় যে এই আনাগোনা কিন্তু আরও বাড়তে থাকবে। এবং রবিন, আপনার কথার রেশ ধরেই একটু বলতে চাই যে বিভিন্ন রাজনৈতিক দল দেশের যারা আছেন তারা যেমন শ্রদ্ধা নিবেদন করেছেন, পাশাপাশি কিন্তু কিছু পরিবার তাদের পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে এসেছেন, তাদের পরিবারের সদস্যদেরকে নিয়েও কিছু কিছু মানুষ এসেছেন এবং এই যে ধারাবাহিকতাটা এটা কিন্তু আমাদের সংস্কৃতির একটা অংশ, যেটা প্রতি বছরই হয়, যে একেবারে শিশুদের থেকে শুরু করে এই সংস্কৃতির যে চেতনা, বাঙালির যে ধারক বাহক করার যে একটা প্রেরণা, সেটি কিন্তু সেই শিশু বয়স থেকে একটা শিশুর মধ্যে উজ্জীবিত করে দেয়া হয় এবং পরিবারের বড় সদস্যরাই সেটা করে থাকেন। না লিনা, আমরা তো এখানে যারা আসছেন শ্রদ্ধা নিবেদন করতে তাদের সঙ্গে কিন্তু আমরা এবং আমাদের অন্য অন্য সহকর্মীরাও কিন্তু যে কথা বলছিলেন, তো সেখানে কিন্তু সবার মধ্যে একটি অভিন্ন যে কথাটি এসেছে, এই ২১ কিন্তু আমাদেরকে নানানভাবে শক্তি জুগিয়েছে এবং আমাদের এই যে জাতিরাষ্ট্রের পথ চলার ক্ষেত্রে একটি শক্ত ভিত্তি রচনা করে দিয়েছিল ১৯৫২ সালের এই ২১শে ফেব্রুয়ারি। তার মধ্য দিয়ে এই বাংলাদেশের জাতিরাষ্ট্রের অভ্যুদয়ের ক্ষেত্রে একটি কিন্তু যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই ২১-এর হাত ধরেই কিন্তু যে পরবর্তীতে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বিভিন্ন লড়াই সংগ্রাম করেছে বাঙালি জাতি এবং তার হাত ধরে একে একে ৭১ এবং যে ৭১-এর স্বাধীনতা এসেছে এবং সেই ৭১-এ কিন্তু যে পরবর্তীতে বাংলাদেশের যে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম গণ অভ্যুত্থান তাতে যে প্রেরণা জুগিয়েছে। আর সব সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি এই কেন্দ্রীয় শহীদ মিনার সেটি কিন্তু মানুষের লড়াই, আন্দোলন, অভ্যুত্থান
উত্থান সেইগুলোর ক্ষেত্রে একটি অন্যতম যে কেন্দ্রবিন্দু হয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনার দাঁড়িয়েছিল। এবং সেখানে কিন্তু যে মানুষ কিন্তু বারবার এসেছে এই শহীদ মিনারে, কখনো এসেছে শ্রদ্ধা নিবেদনের জন্য, আবার কখনো এসেছে দ্রোহের জায়গা থেকে যে মানে দ্রোহানলে উজ্জীবিত হওয়ার জন্য। তো এই শহীদ মিনারে আমরা কিন্তু আবারও আজকে কিন্তু মানুষ সমবেত হচ্ছে এবং সেখানে কিন্তু তারা আসছে 21-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। এবং এইভাবেই বলতে হয় যে দাবি আদায়ের যে প্রেরণা বা চেতনা, বাঙালি যে দীর্ঘদিন ধরে কোনো নির্যাতন সহ্য করবে না, জুলুম অত্যাচারকে কখনোই হ্যাঁ বলবে না, তার যে ভিত্তিটা স্থাপিত হয়েছিল সেটি কিন্তু বলা যায় সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এবং বলা যায় যে আজও আমরা বসন্তের তেমনই একটি দিনে দাঁড়িয়ে আছি এই প্রান্তরে। এবং আজ থেকে অনেকগুলো বসন্ত আগে কিন্তু আমরা সেই ভাষার যে মর্যাদা স্থাপন করা, তার জন্য যে প্রাণ দেয়া, রক্তে রঞ্জিত হবার ইতিহাস, সেটি স্থাপিত হয়েছিল সেই 1952 সালে। আর তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা নানান সময়ে নানান ধরনের উত্থান পতনের মধ্য দিয়ে 1969-এর গণ অভ্যুত্থান, তারপরে চূড়ান্তভাবে 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং সর্বশেষ আমরা জুলাইয়ের যে গণ অভ্যুত্থান দেখেছি। তারপরে কিন্তু এই আমাদের প্রথমবারের মতো 21শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে। না লিনা, একটি বিষয় কিন্তু আমরা যখন এখানে কথা বলছিলাম যে সবাই কিন্তু বারবার একটি কথা বলছেন যে 21 প্রেরণা জুগিয়েছে, নানানভাবে প্রেরণা জুগিয়েছে, কিন্তু একই সঙ্গে কিছু কিছু আক্ষেপের জায়গাও কিন্তু যে যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তাদের মধ্যে কিন্তু যে ফুটে উঠেছে, তারা যেটি কথাই বলছেন যে আমরা 21 আমাদেরকে মাতৃভাষার মর্যাদা দিয়েছে, রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছিল যেই 1952 সালের মানে ভাষা শহীদদের সে আত্মত্যাগের মধ্য দিয়ে। কিন্তু এখনো পর্যন্ত যে বাংলা ভাষাকে আমরা পরিপূর্ণ মর্যাদা দিতে পারছি কিনা, অর্থাৎ যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে কিনা, সেটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে নানা রকম প্রশ্ন রয়ে গেছে। এবং সেই জায়গাতে যারা চাই যে বাংলার যে চর্চাটি সেটিকে আরও বাড়ানো উচিত এবং এর মধ্য দিয়ে কিন্তু এবং যে নতুন প্রজন্মের মধ্যেও কিন্তু যে বাংলা ভাষার যে চর্চা এবং যে বিশুদ্ধ বাংলার যে চর্চা, সেটির বিষয় নিয়ে অনেকের কাজ করার অনেক কিছু রয়েছে। এমনটি কিন্তু যে অনেকের মধ্যে কিন্তু সেই মতামতটি কিন্তু এসেছে। হ্যাঁ, এবং এই যে আপনি বললেন জাতি হিসেবে আমরা আসলে বাংলা ভাষাকে কতটুকু চর্চার মধ্যে রাখছি, কতটা আমরা মর্যাদা দিতে পারছি, সেটি নিয়ে কিছু কিছু আক্ষেপ থাকলেও এখানে একটা সম্মানের বা গর্বের বিষয় হচ্ছে যে আমাদের এই দিবসটাই কিন্তু সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এবং এর মধ্য দিয়ে একটা বিষয় স্থাপিত হয়েছে যে মাতৃভাষার মর্যাদা আসলে কতটা। কখনোই মাতৃভাষাকে নিগৃহীত করা যাবে না এবং মাতৃভাষাকে কোথাও অসম্মানিত করতে দেখলে বিশ্বের যে কোনো দেশে তারা কিন্তু উদাহরণ হিসেবে আমাদের দেশের এই উদাহরণটিকেই টানে, যে দেশে একমাত্র যে রাষ্ট্রে ভাষাকে মাতৃভাষার দাবিতে রাজপথ রক্তাক্ত হয়েছিল। না, এটা অবশ্যই যে পৃথিবীর ইতিহাসে একটি যে বিরল ঘটনা, এই মানে ভাষার জন্য যে জীবন দেওয়া এবং শেষ পর্যন্ত যে রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায় করে নেওয়া রক্তের বিনিময়ে, সেটি কিন্তু বাঙালি পেরেছিল। এবং একই সঙ্গে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে স্বীকৃতি পাওয়া, তো সেটাও কিন্তু যে একই সঙ্গে শুধুমাত্র যে বাংলার মানে মর্যাদা সেটিই কেবল নয়, শুধুমাত্র যে আমাদের ভাষার স্বীকৃতি বা আমাদের ভাষার যে মর্যাদা সেটি নয়, বরং একই সঙ্গে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু সব ভাষার প্রতি যে সম্মান দেখানো বা সব ভাষাকে যথাযথ মর্যাদা দেওয়া, সেটিরও কিন্তু যে একটি প্রতিফলন। এবং মানে সেই কথাগুলো কিন্তু এর মধ্য দিয়ে বলা হচ্ছে এবং সেটি কিন্তু যে আমাদের এই রক্তের বিনিময়ে এই 21শে ফেব্রুয়ারি সেই বিষয়টি কিন্তু যে সামনে আসছে। এবং পৃথিবীতে যে ধরনের যে বিপন্ন ভাষাগুলো রয়েছে সে ভাষাগুলোকে রক্ষা করা এবং সে ভাষাগুলো যেন টিকে থাকে, সেটি কিন্তু যে তাগাদা দেই এই আন্দোলন বা 21। এবং আরেকটু যোগ করতে চাই রবিন আপনার সাথে, যে আসলে এই যে ভাষা আন্দোলন, ভাষার দাবির কথা আমরা বলছি, কিন্তু এই আন্দোলন কিন্তু আসলে শুধু একটা ভাষার দাবি বললে হয়তো একটু সংক্ষেপ করা হয়ে যাবে। এটাকে আরও বিস্তৃতভাবে বললে মূলত নিজস্ব সংস্কৃতির যে চেতনাকে উজ্জীবিত করা, সংস্কৃতিকে ধারণ করা, তারও একটা বহিঃপ্রকাশ ছিল এই আন্দোলন।
না, একই সঙ্গে কিন্তু সেটা অধিকার আদায়ের কথাও কিন্তু বলে। একদমই অর্থাৎ রাজনৈতিক ২১ অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক এমনকি পোশাকের অধিকার সবকিছু কিন্তু স্থাপিত হওয়ার একটা ভিত্তি স্থাপন বলা যায় এই ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির না, আন্দোলন। সেই অধিকার যে এইসব অধিকারগুলো যে এর ক্ষেত্রে যে একটি ভূমিকা রেখেছে, পরবর্তীতে কিন্তু যে পাকিস্তান আমলে বিভিন্ন লড়াই সংগ্রাম কিন্তু আন্দোলনের ক্ষেত্রে এটি কিন্তু দেখা গিয়েছিল। অর্থাৎ এই ২১শে কিন্তু এখানে একটি বড় ধরনের একটি ভূমিকা পালন করেছিল এবং এই যে মানে এই অঞ্চলের মানুষের মধ্যে যে মানে জাতীয়তাবাদের যে বিকাশ, তার ক্ষেত্রে কিন্তু এই ২১ এটি কিন্তু যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং তার হাত ধরেই কিন্তু এখানকার মানুষ যে তারা অধিকার সচেতন হওয়ার ক্ষেত্রে বা তারা যে একটু অধিকার সচেতন, সেটি কিন্তু একটি বড় একটি প্রমাণ হিসেবে কাজ করেছিল বা বড় একটি প্রমাণ ২১ এবং ১৯৫২ সালের যে আত্মত্যাগ এবং তার উপর ভিত্তি করে কিন্তু যে পরবর্তীতে আমরা যেটি দেখতে পেয়েছি এই অঞ্চলে নানান সময়ে একদম আমরা যদি বলতে যাই তখনকার সামরিক শাসন বিরোধী লড়াই কিংবা ৬২, ৬৬, ৬৯, ৭০, ৭১ এই যে বিভিন্ন সময়ের যে মানে ইতিহাস জাগানিয়া যে অধ্যায়গুলো, সেগুলোর ক্ষেত্রে এই ২১ বা ১৯৫২-এর ভাষা আন্দোলন সেটি কিন্তু যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং এই যে ২১এর চেতনা সেটি কিন্তু আসলে ২১শে ফেব্রুয়ারি যে শেষ হয়ে গিয়েছিল ভাষাকে রক্ষা করার যে আন্দোলন বা মানসিক যে একটা শক্তি, সেটা কিন্তু বলা যায় না। কারণ আমরা যদি রবিন একটু সাংস্কৃতিক অঙ্গনের দিকে তাকাই, সেখানে কিন্তু ১৯৫২ সালের পরে অর্থাৎ পাকিস্তান যখন ছিল সেই সময় দাঁড়িয়ে কিন্তু ১৯৭১ সালের আগে এই মধ্যবর্তী সময়টাতে অসংখ্য গান রচিত হয়েছিল, অসংখ্য কবিতা রচিত হয়েছিল, যেখানে কিনা রাষ্ট্রভাষা বাংলার কথা বলা হয়েছে এবং পাকিস্তান থেকে বাংলাদেশের মুক্ত করার কথা বলা হয়েছিল। তো এই জায়গায় কিন্তু বলা যায় যে আন্দোলনটা আসলে ২১শে ফেব্রুয়ারি থেমে যায়নি, বরঞ্চ তারপর থেকে মানুষের মধ্যে একটা বীজ রোপণ করা হয়েছিল যে আন্দোলন চলমান থাকবে। না, এই যে রক্তের বিনিময়ে আমরা যে ভাষার মর্যাদা পেয়েছি, আমরা তাদেরকে সেই ভাষা শহীদদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি যে শুধু কেবলমাত্র এই যে কেন্দ্রীয় শহীদ মিনার নয়, বাংলাদেশের প্রতিটি প্রান্তেই কিন্তু যে বিভিন্ন জায়গাতে বা সব জায়গাতে কিন্তু যে শহীদ মিনারগুলোতে আজকে তাদেরকে ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তবে এই শ্রদ্ধা নিবেদন কেবলমাত্র আমরা যে একদিন তাদেরকে স্মরণ করব বিষয়টা তার মধ্যেই নিহিত হওয়া উচিত নয়, বরং আমরা যদি রাষ্ট্রভাষার যে মানে মর্যাদা দেওয়া, বাংলার যে মর্যাদা দেওয়া, তার মধ্যেই কিন্তু যে আমাদের আরও সচেতন হওয়া উচিত জায়গা। এবং এখানে আমার যেটা মনে হয় যে তরুণরা কিন্তু একটা অনেক বড় ভূমিকা রাখতে পারে, যেটা আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থান কিন্তু তরুণদের হাত ধরে এসেছিল। তো সেই জায়গায় কিন্তু ভাষা বিকৃতির কথাটা অনেক সময় আসে। তো এই যে ভাষা বিকৃতি রোধ করতে সেখানে কিন্তু এই প্রজন্মের তরুণরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ একটা মানুষ একাধিক ভাষা, এমনকি ১৫-১৬টা ভাষা কিন্তু জানতেই পারে, কিন্তু ভাষার যে মৌলিকত্ব, স্বকীয়তা সেটা হ্যাঁ কিন্তু লিনা, বজায় হ্যাঁ রাখতে জি, পারে তারা। তেমনটি আসলে আমাদের সেই জায়গাটাতে একটি উচিত যে আমরা যেমন একই সঙ্গে ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করব, ঠিক একইভাবে আমাদেরকে বিশুদ্ধ বাংলা কিংবা যে বাংলার যথাযথ মর্যাদা, সেই বিষয়গুলোতে আমাদের সচেতন হওয়া উচিত এবং যে সর্বস্তরে বিশুদ্ধ বাংলার যে চর্চা, সেই বিষয়গুলোতে আমাদের আরও সচেতন হওয়া উচিত এবং সেভাবেই কিন্তু আমাদের যে কাজ করা উচিত। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অপূর্ব অপু। আমরা চলে যাচ্ছি বরিশালে অপূর্ব অপুর কাছে। অপূর্ব, যথাযোগ্য মর্যাদায় বরিশালবাসী মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে। ২১-এর প্রথম প্রহরে এখানে বরিশালের রাষ্ট্রের পক্ষ থেকে প্রথমে বিভাগীয় কমিশনার, তার পরপরই এখানে বরিশাল রেঞ্জের ডিআইজি এখানে পুষ্পার্ঘ্য নিবেদন করে ভাষা শহীদদের প্রতি। এরপর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রগতিশীল সংগঠনের মানুষের ঢল নামে। মধ্যরাত অবধি পর্যন্ত মানুষ এই শহীদ মিনার বেদিতে এসে তাদের অবনত মস্তকে শ্রদ্ধা নিবেদন করে ভাষা শহীদদের প্রতি। শ্রদ্ধা নিবেদন শেষে কেউ কেউ ১ মিনিট নীরবতা পালন করেন।
এবং স্মরণ করে সেই সব দিনগুলোর কথা, যে দিনগুলোতে আজ থেকে আপনি জানেন যে 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বলা হয় যে বাঙালির স্বাধিকার আন্দোলনের সূত্রপাত এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান শহীদ দিবস। এবং আজকের এই দিনটিতে তারা যথাযোগ্য মর্যাদায় তারা কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে। নানান আয়োজনেই আজকে দিনভর থাকছে বরিশালে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনই পৃথকভাবে নানান কর্মসূচি গ্রহণ করেছে। আমরা দেখেছি গত 3 দিন বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, কর্মসূচি তারা চালিয়েছে। এবং আজকেও এখানে কিন্তু চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, দেয়াল লিখন প্রতিযোগিতা রয়েছে। এবং আজকে সন্ধ্যায় বরিশালের শহীদ মিনার প্রাঙ্গণে তাদেরকে আলোচনা সভা শেষে সেখানে পুরস্কার বিতরণ করা হবে। এর বাইরে আরেকটি ব্যতিক্রম একটি আয়োজন রয়েছে বরিশালে। আজকে রসুলপুর কলোনিতে সেখানে কিন্তু শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা চলবে এবং সেটি বাসদের উদ্যোগে প্রতি বছরই এখানে হয়ে থাকে। ব্যতিক্রমী একটি উদ্যোগ। শহীদ মিনার শিশুরা সেখানে শহীদ মিনার নির্মাণ করে। শিশুদের সেই শহীদ মিনার নির্মাণে প্রতি বছর পুরস্কৃত করা হয়। কাঠটা অনেক বেশি ভালো হয়। সেই শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা হয় বরিশালের রসুলপুর কলোনিতে। বিভিন্ন মানুষ গতকালকে এখানে এসেছে, তাদের বিভিন্ন বয়সের মানুষ এসেছে। গত রাতে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের যেহেতু সূত্রপাত এই 52 ভাষা আন্দোলনের মধ্য, সেখানে তারা যে এর সূত্রপাত ধরেই পরবর্তীতে মুক্তিযুদ্ধ হয় এবং সমস্ত আন্দোলন, বাংলাদেশের আন্দোলনের সূত্রপাত স্বাধিকার আন্দোলন এই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই হয়েছিল। এবং সেই জায়গা থেকে এবারের এই 21 ভিন্নভাবে এসেছে। তারা বলছে 21 মানে কারো কাছে মাথা নত না করা। সেই প্রেরণা থেকে কিন্তু 24-এর গণ অভ্যুত্থান তারা করেছে। সেই গণ অভ্যুত্থানে একটি ফ্যাসিস্ট সরকারকে তারা নির্মূল করতে সক্ষম হয়েছে। শহীদ হাদিস পার্কে মহান শহীদ দিবস উপলক্ষে ভোর থেকে যে আনুষ্ঠানিকতা হওয়ার কথা তার কিন্তু প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে। এখানে আমরা নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা কিন্তু আসলে প্রস্তুত রয়েছেন। যদিও সকালের যে প্রভাত ফেরির মাধ্যমে সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তার আনুষ্ঠানিকতা কিন্তু এখনো শুরু হয়নি। তবে আমরা রাতের আনুষ্ঠানিকতা দেখেছি। রাতভর কিন্তু এখানে খুলনা শহীদ হাদিস পার্কের যে কেন্দ্রীয় শহীদ মিনার, খুলনার কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারে কিন্তু মানুষজন ফুল দিয়ে 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমরা রাতে দেখেছি খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং খুলনার বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, রাজনৈতিক দল তারা কিন্তু এই শহীদ মিনারে এসেছেন এবং তারা কিন্তু ফুল দিয়ে যারা 52 ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। একটি কথা বলে রাখি, রাত থেকে আমরা দেখেছি এই যে শহীদ যারা 52তে ভাষা শহীদ বলা হয়, যাদেরকে যাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষায় আজকে আমরা কথা বলতে পারছি, সেই সমস্ত বাংলা ভাষাভাষীদের, সেই সমস্ত বাংলা ভাষার জন্য যারা আসলে লড়াই করেছেন তাদের জন্য কিন্তু এই এখানকে মানুষ এখনো শ্রদ্ধা নিবেদন করছেন। একটু বলে রাখি যে রাতে কিন্তু আমরা দেখেছি এই বিভিন্ন রাজনৈতিক
রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি, বিভিন্ন সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও কিন্তু এখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বা শ্রদ্ধা জানানো হয়। এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন যারা সংগঠন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীদেরও আমরা আসতে দেখেছি। এবং সকালে কিন্তু আমরা কিছু সময়ের মধ্যেই কিন্তু যেটা আমরা প্রভাত ফেরি বলি, প্রভাত ফেরির মধ্যেই মাধ্যমে কিন্তু এখানে আরো শ্রদ্ধা জানানো হবে, এটি কিন্তু আসলে জানতে পেরেছি। এছাড়া কিন্তু আজ সারাদিন নানা আয়োজন রয়েছে এই ভাষা দিবস উপলক্ষে। খুলনার বিভিন্ন স্থানে কিন্তু ভাষা দিবস উপলক্ষে নানা আয়োজন রয়েছে। এর মধ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, দোয়া মাহফিল রয়েছে বিভিন্ন মসজিদে। আজ শুক্রবার বা জুমা কিন্তু এই যারা ভাষা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া মাহফিল রয়েছে। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, অন্যান্য প্রতিযোগিতা রয়েছে। এছাড়া কিন্তু খুলনার যে শহীদ হাদিস পার্ক, সেখানে কিন্তু একটি মেলার মতো আয়োজন করা হবে, যেখানে আসলে চিত্র প্রদর্শনী করা হবে মহান ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি, তাদের যে ওই সময়ের যে ঘটনা, সেই ঘটনাগুলো বিবরণ নিয়ে কিন্তু শ্রদ্ধা নিবেদনের একটি পর্ব সেখানেও কিন্তু আসলে থাকবে। আমরা আসলে যেটা বলছিলাম যে সকাল থেকে যে আনুষ্ঠানিকতা অর্থাৎ প্রভাত ফেরির আনুষ্ঠানিকতা, সেটি শুরুর আসলে একটা অপেক্ষায় রয়েছে। অর্থাৎ এখানে আমরা যারা মানুষ আসবেন তারা সকাল থেকে আমরা যতদূর জেনেছি যে শুরু হয়েছে, বিভিন্ন স্থান থেকে আসলে মানুষজন আসতে শুরু করেছেন। তারা কিন্তু আসলে এখানে এসে এই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের রয়েছে। এরই মধ্যে আমরা কিন্তু দেখছি যে খুলনার শহীদ হাদিস পার্কের যে শহীদ মিনার, সেটি কিন্তু এক প্রকার ফুলে ফুলে সুশোভিত হয়ে আছে। অর্থাৎ রাত থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, সেটি কিন্তু তার ফুলে ফুলে কিন্তু খুলনার শহীদ মিনার একেবারেই ছেয়ে আছে। এখানে অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু যারা এখানে এসেছিলেন তারা কিন্তু আসলে বলেছেন যে 52 ভাষা আন্দোলন এবার কিন্তু একটু 52 ভাষা আন্দোলনের পরে এই যে শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসটি কিন্তু এবার একটু ভিন্নভাবে আয়োজন করা হচ্ছে। কারণ এইবারই আসলে একেবারেই নতুন করে যারা আসলে এখানে এসছেন তারা বলছেন যে তারা একটি উন্মুক্ত ভাবে এবং কোন রকম বাধাহীন ভাবে তারা এই আয়োজনটি করতে পারছেন। এই কারণে আসলে তারা কিন্তু আসলে তারা একটু বিশেষভাবে এই কথাগুলো বলছেন। তো সব মিলিয়ে আমরা যদি বলি, খুলনার এই কেন্দ্রীয় শহীদ মিনার মোটামুটি এখন একেবারে ফুলে ফুলে শোভিত এবং আরো কিছু সময়ের মধ্যে হয়তো আরো কিছু লোক আসবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ভাষা দিবসের বা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সবশেষ খবর। আমরা এখন একটু বরিশালে যাব, সেখানে রয়েছেন সহকর্মী অপূর্ব, তিনি জানাবেন সেখানকার খবর। 21 মানে কারো কাছে মাথা নত না করা, 21 মানে নতুন করে নতুন ভাবে জেগে ওঠা। 52 ভাষা আন্দোলনে ভাষা শহীদরা দেখিয়েছে মায়ের ভাষার জন্য তারা কিভাবে জীবন দিতে পারে, কেই বা পারে এমন করে ভাষাকে নিজের জন্য করে তার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে। বাঙালি হচ্ছে সেই বীর বাঙালি। আমরা যেমনটি বলছিলাম যে নানা আয়োজনের মধ্য দিয়েই বরিশালবাসী মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে। 21-এর প্রথম প্রহরে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছিল এবং সেখানে দেখেছি আমরা যে বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার প্রথমে রাষ্ট্রের পক্ষ থেকে এখানে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে। এরপর বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুরুল ইসলাম তিনি এখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। তারপর পরই জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রগতিশীল বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষের এখানে ঢল নামে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে। অন্তত শতাধিক বিভিন্ন সংগঠন এখানে রাতেই 21-এর প্রথম প্রহরে এখানে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর সাধারণত যেটি হয় বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে 21-এর প্রথম প্রহর থেকে অর্থাৎ 12:01 থেকে শুরু হয় এই শ্রদ্ধা নিবেদন পর্ব। এরপর সেটি আসলে মধ্যরাত পর্যন্ত চলে। তারপর আবার
দিনের বেলা সকালবেলাতে কিন্তু আসলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা বরিশালের এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, বরিশালের প্রশাসন বলি, সব ধরনের প্রস্তুতি তারা কিন্তু আগে থেকেই রেখে নিয়েছিল এখানটাতে, যাতে এই দিনটি তারা এখান থেকে এই দিনটিতে তারা যাতে যথাযোগ্য মর্যাদায় তারা এই আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি উদযাপন করতে পারে। সব ধরনের কিন্তু আয়োজন হয়েছিল, নানান আয়োজন রয়েছে বরিশালে। আজকে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে রসুলপুর কলোনিতে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা রয়েছে এবং দিনভর এই আয়োজন আমরা হয়তো সময় টেলিভিশনের পর্দায় সকলকে জানানোর চেষ্টা করব। আপাতত বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান শহীদ দিবসের সকালবেলার এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে, এর আগে যুক্ত ছিলাম খুলনাতেও। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এরপর প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ৩ বাহিনী প্রধানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন ৫২ শহীদদের প্রতি। অমর ২১শে ফেব্রুয়ারি বাঙালির সকল লড়াই সংগ্রামের প্রেরণা আসে যেখান থেকে। তাই দিনপঞ্জির হিসাবে ৭৩ বছর কেটে গেলেও সর্বোচ্চ শ্রদ্ধা আর ভালোবাসায় পালন করা হয় দিনটিকে। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর রাত ১২টা ১২ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শহীদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ৫২ ভাষা শহীদদের প্রতি। এ সময় তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। পরে উপদেষ্টা পরিষদ, সরকারি কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। রাষ্ট্র ও সরকার প্রধান বিদায় নেয়ার পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ফুলের শ্রদ্ধা নিবেদন করেন শহীদদের আত্মত্যাগের প্রতি। এ সময় তার সঙ্গে ছিলেন আপিল বিভাগের বিচারপতিরাও। পরে প্রধান বিচারপতি জানান, রাষ্ট্র গঠনের অনুপ্রেরণা ৫২ ভাষা আন্দোলন। বাঙালি জাতিসত্তার প্রাথমিক স্তম্ভ ২১-এ এবং ৭১ উত্তর রাষ্ট্র গঠনের একটা প্রধান অনুপ্রেরণা ২১-এ। আর ব্যক্তিগতভাবে আমার একটা আত্মিক সম্পর্ক রয়েছে ২১-এর সাথে। আমার মা একজন ভাষা সৈনিক ছিলেন, ভাষা কন্যা ছিলেন। তো সেই সুবাদে সকল ভাষা সৈনিক, ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, যার সামনে ছিলেন ৩ তরুণ উপদেষ্টা। প্রজন্মের পর প্রজন্ম এভাবেই ২১-এর চেতনা বয়ে চলেছে। এছাড়াও ৩ বাহিনীর প্রধান একসঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদদের প্রতি। এরপর বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকরা একযোগে সম্মান জানান ৫২ ভাষা শহীদদের প্রতি। পরে একে একে অ্যাটর্নি জেনারেল, পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের পর উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণ ঢল নামে মানুষের। বাংলাকে মাতৃভাষা হিসেবে রক্ষার জন্য ৫২তে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন ভাষা শহীদেরা। তবে সে আত্মত্যাগের চেতনা কেবল ৫৬,০০০ বর্গমাইলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বব্যাপী। ফলে পৃথিবীর ৭,০০০-এরও বেশি ভাষাভাষী মানুষের জন্য ২১ কেবল একটি তারিখ নয়, কেবল একটি সংখ্যা নয়, বরং আত্মমর্যাদার এক প্রতীক। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ভাষা আন্দোলন, স্বাধীনতা ও জুলাই গণ অভ্যুত্থানের প্রেরণায় উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদরা। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে প্রবীণদের অভিযোগ, ভিনদেশি ভাষার আগ্রাসনে তরুণরা বাংলায় অনাগ্রহী, আর ভাষা ব্যবহারে আরও সচেতন হওয়ার প্রতিজ্ঞা তরুণদের। ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাতে ফুল আর পতাকা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বাবা মায়ের সঙ্গে হাজির এই ছোট্ট শিশু। শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য আসি, আর আমার সব সময় আসতে ভালো লাগে, আমি কখনো মিস দেই না। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ঢল নামে সাধারণ মানুষের।
পলাশী থেকে সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হল হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছায় জনতার মিছিল। শ্রদ্ধা জানানো শেষে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন না হওয়ার পাশাপাশি মাতৃভাষা চর্চায় নতুন প্রজন্মের অনীহা ও অনাগ্রহে হতাশা জানান প্রবীণরা। বর্তমান প্রজন্ম তারা মনে করছে যে এটাও একটা উন্নতি, কারণ আমরা বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু মিশিয়ে কথা বলছি। আমরা ইংরেজি ভাষা অবশ্যই চর্চা করব ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে, কিন্তু বাংলা ভাষাকে অমর্যাদা করে নয়। তবে মায়ের ভাষা চর্চা আর মর্যাদা রক্ষায় আরো সচেতন হওয়ার প্রত্যয় তরুণদের কণ্ঠে। আমাদের ভাষা, আমার দেশ, আমার মা, আমার মাটি, সবকিছু নিয়েই আমাদের চিন্তা ভাবনা, সবকিছু নিয়ে আমাদের এগিয়ে চলা। আমি যদি ওই ভাষাতে কথা বলতে না পারি তাইলে হয়তো এটা আমারই ব্যর্থতা। শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। ছাত্রনেতারা অভিযোগ করেন, ফেসিবাদী আমলে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর অধিকার থেকেও বঞ্চিত হয়েছে অনেক ছাত্র সংগঠন। বলেন, রাষ্ট্রের অবহেলায় বাংলা ভাষা এখনো পিছিয়ে। বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় ভাষা ভাবে পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি। দীর্ঘ বছর পর ছাত্রদল সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে আসতে পেরেছি। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় নাগরিক কমিটি। শ্রদ্ধা জানায় নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণ অধিকার পরিষদ। বিভিন্ন দলের নেতারা বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা ও জুলাই গণ অভ্যুত্থান একই সূত্রে গাঁথা। এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52-71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। 52-র পথ ধরেই 71 হয়েছে। 71-এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধরেই আমরা 90 কিংবা আজকে 2024-এর এই রক্তস্নাত অভ্যুত্থান তৈরি হয়েছে। আমরা আমাদের উত্তরাধিকার পুরোপুরি ধরে রাখতে পারিনি, যে কারণের জন্য মুক্তিযুদ্ধ যে অসম্পূর্ণ আমাদের কাজ ছিল, এবার 2024-এর আমাদের ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এটা নতুন তাৎপর্য, নতুন ডাক নিয়ে হাজির হয়েছে। অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান রাজনীতিবিদরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতি। 21-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে ফ্যাসিবাদ মুক্ত দেশ করার প্রত্যয় জানান সর্বস্তরের মানুষ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় 52-র ভাষা শহীদদের। যারা এই যে 52-তে ভাষা আন্দোলনের জন্য জীবন দিল, বা 71-এর যুদ্ধ বলেন, বা 24-এর যে আন্দোলন বলেন, মূলত যে উদ্দেশ্য করে এই আন্দোলনগুলো সংগঠিত হয়েছে, সেই উদ্দেশ্য জানে মানে ওটার সফলতা যেন আসে আর কি। সর্বস্তরের মানুষের পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনও। সবাই যাতে নির্বিঘ্নে দিবসটি পালন করতে পারে সেজন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভাষার জন্য যে আন্দোলন, যেটা পরবর্তীতে আমাদের মুক্তির আন্দোলনে রূপান্তর হয়, সেইটার শুরুই এখান থেকে। এই স্পিরিটকে ধারণ করেই পরবর্তীতে আমরা স্বাধীনতা লাভ করি, তারপরে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে আপনারা জানেন যে 24-এর গণ অভ্যুত্থানে আমাদের নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। শুধু 21শে ফেব্রুয়ারি নয়, 21-এর চেতনা যেন সারা বছর হৃদয়ে ধারণ করা যায়, এমন প্রত্যাশা সকলের। আমাদের এই মাতৃভাষা যে স্পিরিটটা, এটা শুধু 21শে ফেব্রুয়ারির জন্য নয়, এটা সারা বছরের জন্য, সারা শতাব্দীর জন্য। এটা সবসময় আমাদের মধ্যে থাকবে, এটা চিরসতত সঞ্চরমান হয়ে থাকবে। শহীদ মিনারের সামনে গার্ড অব অনারের মাধ্যমে 1 মিনিট নীরবতা প্রদর্শনের মাধ্যমে স্মরণ করা হয় মহান ভাষা শহীদদের। পাশাপাশি রাষ্ট্রের সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন সঠিকভাবে বাস্তবায়নের দাবি জানানো হয়। সর্বস্তরে আন্তর্জাতিক মাতৃভাষা যেন প্রচলিত থাকে এবং আমাদের দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে যেন আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা, আমাদের এই ভাষাটি যেন বিস্তৃত লাভ করে। এ সময় 21-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। কোনোদিন কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচার বাংলাদেশের পুনরুত্থান ঘটবে না এবং বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক সরকার পাবে। 1952 সালে যে লক্ষ্যকে সামনে রেখে ভাষা আন্দোলন হয়েছিল, আমরা চাই সর্বক্ষেত্রে
এই বাংলা ভাষার প্রয়োগ হোক। প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশ ও জাতির সংকটে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। 2024-এর জুলাই আগস্টের গণ আন্দোলনের মাধ্যমে নতুন আরেকটি বাংলাদেশ পেয়েছি। ঐক্যের মাধ্যমে আমাদের এই বিজয়কে ধরে রাখতে হবে এবং ঐক্যের কোনো বিকল্প নেই। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের পরিবারের সদস্যরাও। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। টাঙ্গাইল শহরে মাত্রাতিরিক্ত ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। এতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের প্রায় প্রতিটি রাস্তায় যানজটে নাকাল বাসিন্দারা। এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে নতুন করে পৌর কর্তৃপক্ষ আরও অটোরিকশার লাইসেন্স দিচ্ছে অভিযোগ তাদের। তবে জনভোগান্তি কমাতে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। রাস্তার বেশিরভাগই ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। তাদের দাপট আর বেপরোয়া চলাচলে থমকে আছে সব, যানজটে নাকাল বাসিন্দারা। টাঙ্গাইল জেলা শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অটোরিকশার কারণে যানজটে আটকে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। পৌরবাসী বলছেন 1887 সালে পৌরসভায় স্থাপিত হলেও 18টি ওয়ার্ডের কোথাও রাস্তাঘাটের তেমন একটা উন্নতি হয়নি। রাস্তাগুলোতে খানাখন্দ থাকায় চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। তার উপর যানজট পরিণত হয়েছে নতুন বিড়ম্বনায়। পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো নতুন করে দেদারসে ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স দিচ্ছে বলে অভিযোগ তাদের। গাড়ি জিনিস চলার কথা 2000 এনে 20,000 করলে 2 শিফট 6 শিফট দিলে কাজ হবে না। এরকম অতিরিক্ত লাইসেন্স দিয়ে আমাদেরকে চরম যানজটের মধ্যে রেখে দুর্ভোগ পোহাইতে হচ্ছে। স্কুল কলেজ যে যতগুলো অফিস আছে আর কি নির্ধারিত সময়ের মধ্যে মানুষ বসতে পারতেছে না। অতিরিক্ত অটোর সংখ্যা বেড়ে গেছে, রিক্সার সংখ্যা বেড়ে গেছে, এই কারণে এই জ্যামের হলো মূল উদ্দেশ্য। তবে চালকদের দাবি অবৈধ ইজি বাইক ও অটোরিকশার কারণেই এমন দশা। এ কারণে যারা বৈধ তাদেরও আয় হচ্ছে না ঠিক মতো। এই জ্যামের জন্য ভাড়া কম হয়, কামাই কম হয়। কাগজপত্র আছে বৈধভাবে যারা রিক্সা চালায়, অটো চালায়, তারা জানি বৈধভাবে চালায়। অবৈধ জিনিস যখন বাতিল করে দিব তখন শহর কি হবে। এদিকে রাস্তার ধারণ ক্ষমতার চাইতে কয়েকগুণ বেশি অটোরিকশা ও ইজি বাইক চলাচল করায় হিমশিম অবস্থা ট্রাফিক বিভাগের। জেলা প্রশাসন বলছে জনভোগান্তি লাঘবে এ ব্যাপারে নেওয়া হবে ব্যবস্থা। যানজট নিরসনের ক্ষেত্রে আমরা প্রচন্ড হিমশিম খাচ্ছি। অবৈধ অটোগুলা রাস্তায় আছে, এগুলা রাস্তা থেকে নির্মূল করতে হবে। এগুলা যদি প্রতিনিয়ত রাস্তায় চলতে থাকে যানজট নিরসনটা খুবই কষ্টসাধ্য, কারণ যে পরিমাণ গাড়ি বাড়ছে সে পরিমাণ রাস্তা বাড়ে না। আমি আসার পর নতুন করে কোনো লাইসেন্স দেওয়া হয়নি, পূর্বে লাইসেন্সে বহাল আছে এবং এগুলো যেগুলো হচ্ছে অতিরিক্ত আছে এগুলোর বিরুদ্ধে আমরা সভা করেছি, শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইল পৌরসভার তথ্য মতে 5000-এর বেশি ব্যাটারি চালিত অটোরিকশা থাকলেও বাস্তবে তা 12 থেকে 14,000। সময় সংবাদ, টাঙ্গাইল। আবারও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে মানুষের। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন ও ফারজানা আলম লিনা। শুরুতেই যাচ্ছি ফারুক ভূঁইয়া রবিনের কাছে। ভোরের আলো ফোটার পর থেকে প্রভাত ফেরির মিছিল এখন কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখী। একে একে আসতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, শিক্ষার্থীরা দলে দলে আসতে শুরু করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন 52-এর ভাষা শহীদদের প্রতি। লীনা,
একদমই রাতে প্রথম প্রহর থেকে যেমন এক ধরনের মানুষের আনাগোনা ছিল, শেষ রাতে এসে কিছুটা কমে গেলেও এখন কিন্তু আবার যেমনটি আপনি বলছিলেন যে দিনের আলো ফোটার সাথে সাথে মানুষের মধ্যে একটা একদিকে যেমন শোকে মোহমান একটা ব্যাপার রয়েছে, একই সাথে কিন্তু একটা উৎসবমুখর ব্যাপারও রয়েছে, যেহেতু আমাদের অনেক বড় একটা অর্জনের দিন আজ। তো বিভিন্ন স্তরের মানুষ যেমন আসছেন, পাশাপাশি কিন্তু আমরা দেখছিলাম যে সকালের দিকটাতে স্কুলের শিক্ষার্থীরা আসছিলেন, শিক্ষকরা আসছিলেন, তারাও এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে মিলিত হচ্ছেন এই শহীদ মিনার প্রাঙ্গণে। না, আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যানার সেই জায়গাতে, যেমন একই সঙ্গে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল কিংবা বিভিন্ন বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে এবং যে শিক্ষকদেরকে আসতে দেখছি, ঠিক একইভাবে কিন্তু যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কিংবা যদি বলতে যাই যে সাহিত্য প্রতিনিধিরা তারাও কিন্তু যে একে একে আসতে শুরু করেছেন। এবং এখানে কিন্তু আমরা সকালে আসার পর থেকে একটি বিষয় লক্ষ্য করছিলাম যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা এবং অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু যে তারা আসছিলেন এবং এখনো কিন্তু যে তাদেরকে এই প্রভাত ফেরিতে আমরা দেখতে পাচ্ছি, তারা এসে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যারা আমাদের ভাষার অধিকার ফিরিয়ে দিয়েছে, যারা আমাদের রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায় করে দিয়েছে। এবং একেবারে কিছুক্ষণ আগে আমরা যেটি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় পর্যায় থেকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন শিক্ষকরা কিন্তু এসেছেন, ফুল তারা নিবেদন করেছেন এবং তারপর পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য হলগুলো রয়েছে সেই অন্যান্য হল এবং অন্যান্য বিভাগ থেকেও একে একে ব্যানার নিয়ে আসছেন এবং একে একে কিন্তু তাদের শ্রদ্ধা নিবেদন করছেন এই শহীদ মিনারে এসে। না, আমরা এই যখন সাধারণ মানুষ যারা আসছেন, মানে একটি বিষয় যদি আমরা দেখতে পাই যে এখানে বহুত একটি যে ছাপ, এখানে একদিকে যেমন সাধারণ মানুষ আসছেন, ঠিক একইভাবে এখানে যে শিক্ষকরা আসছেন এবং যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছেন এবং কিছু সময় পরে হয়তো আমরা যেটি দেখতে পাবো যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আসবেন। আমরা যেটি অবশ্য প্রথম প্রহরে যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু আমরা দেখছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল। সো একটু পরে হয়তো আবারও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে প্রতিনিধিরা এসে এখানে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। আমরা কিন্তু যাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল তারা সবাই কিন্তু একটি বিষয় বলছিলেন যে 52-এর ভাষার যে লড়াই, সেটি কিন্তু যে পরবর্তীতে যে বাংলাদেশের কিংবা যে বাঙালির প্রতিটি লড়াই, সংগ্রাম, আন্দোলন, অভ্যুদয়ে তারা কিন্তু যে একটি প্রভাবিত করে গেছে এবং নানানভাবে কিন্তু যে এখানে অনুপ্রাণিত করেছে। একদমই। এবং এখানে একটু বলতে হয় যে 1952 থেকে 48-এ কিন্তু মূল যে ভাষা আন্দোলনের যে দাবি, সেটা কিন্তু দাবিটা উঠেছিল সেই 1948 সাল থেকেই। কেননা 1948 সালেই কিন্তু উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করা হবে এমন একটা ঘোষণা বা এমন একটা এসেছিল এবং সেই ঘোষণার পরপরই কিন্তু বাঙালি জাতি, বাংলাদেশিরা একেবারে ফুঁসে উঠেছিলেন। তারা আর মেনে নেবেন না এমন ধরনের চেতনা নিয়ে কিন্তু তারা নিজেদের ভেতরে সেই উদ্দীপনাকে ধারণ করছিলেন এবং তার ফলশ্রুতিতে কিন্তু 1952 সালের 21শে ফেব্রুয়ারি মহান এই ভাষা দিবস আমরা পেয়েছি এবং মাতৃভাষা বাংলাকে আমরা পেয়েছি। এবং আজকে প্রথম প্রহরে আপনি বলছিলেন যে রাজনৈতিক অনেক সংগঠনও এসেছে, সেখানে ছাত্র সমন্বয়করাও এসেছেন। তারা কিন্তু একটি কথা বলেছেন যে 1948 থেকে 52 যেমন একটা আন্দোলনের প্রেরণা হিসেবে কাজ করেছে, ঠিক তেমনি 1971 থেকে 2024 তাও কিন্তু একইভাবে আরেকটি অভ্যুত্থানের সৃষ্টি করেছে এবং এই যে বিজয় কিংবা এই যে অভ্যুত্থান পরবর্তীতেও যে কোনো আন্দোলনে বাঙালির যে ভেতরের যে শক্তি, সেটিকে আরও উজ্জীবিত করবে, বাঙালিকে বিশ্বের দরবারে অন্য মাত্রায় পৌঁছে নিয়ে যাবে। একটি বিষয় কিন্তু আপনাদের যে বিষয়টি বলবো যে এবারের 21 সেটি কিন্তু একটি নয়া বাস্তবতা এসেছে এবং সেখানে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে সাম্প্রতিক যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেখানেও কিন্তু যে বারবার সে আন্দোলনের বা এই অভ্যুত্থানের কেন্দ্রবিন্দু হয়েছিল এই কেন্দ্রীয় শহীদ মিনার। তো সেই জায়গা থেকে 21-এর চেতনাকে বা 21-এর শক্তি থেকে যে উজ্জীবিত হয়ে বা 21 থেকে শক্তি নিয়েই
বাঙালি বারবার অতীতে যেমন অগ্রসর হয়েছে, ঠিক একইভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রাম কিংবা যে লড়াইতে যেমন এই ২১ উজ্জীবিত করেছে, ঠিক একইভাবে কিন্তু যে আগামীর পথ চলায় বা আগামী দিনগুলোতে যে সামনের দিকে এগিয়ে চলার ক্ষেত্রেও কিন্তু এই বাংলাদেশের মানুষ তারা ২১কে বা ২১ থেকে অনুপ্রেরণা নিয়ে, ২১ থেকে উৎসাহ নিয়ে তারা কিন্তু অগ্রসর হতে চান, ২১ থেকে অনুপ্রেরণা নিয়ে। কারণ আমরা দেখেছি ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বা সেই সময়ের যে শোষণের বিরুদ্ধে তাদের যে প্রথম একটি যে সম্মিলিত যে একটি যে প্রয়াস বা সম্মিলিত যে দ্রোহের বহিঃপ্রকাশ ছিল যে ২১ বা ৫২-এর ভাষা আন্দোলন। এবং সেই এই ৫২-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বা ৫২-এর ভাষা আন্দোলনের হাত ধরেই কিন্তু যে একে একে যে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বা পাকিস্তানি সে শোষণের বিরুদ্ধে নানা সময়ে নানা আন্দোলনেই কিন্তু যে ২১ এখানে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। এবং সেখানে কিন্তু আমরা যেটা দেখেছি যে আইয়ুব বিরোধী লড়াই কিংবা যে ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, সেখানে কিন্তু যে এই ২১ বা ৫২-এর ভাষা আন্দোলন বড় ধরনের অনুপ্রেরণা বা ভিত্তি হিসাবে কিন্তু যে কাজ করেছিল। এবং রবিন এখানে একটু বলতে চাই যে এই যে ২১-এর কথা আসলেই আমাদের কানে এবং আমাদের মনে একটি গান কিন্তু বেজে ওঠে এবং যথারীতি এই শহীদ মিনার প্রাঙ্গণেও কিন্তু সেই গানটি বেজে যাচ্ছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। এই গানটির কথা একটু যদি বলি, ১৯৫২ সালে আমাদের যে মহান শহীদেরা তাদের জীবন দিয়েছিলেন, আহত নিহত হয়েছিলেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ এবং বুয়েট এখানকার ছাত্ররাই কিন্তু তাদের প্রাণ দিয়েছিলেন এবং সর্বস্তরের ছাত্ররা তাদের যে নেতৃত্ব কিংবা তাদের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছিলেন এবং সেখানে শহীদ হয়েছিলেন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ নাম না জানা আরও অনেকে। এবং তাদেরই মধ্যে একজন শহীদ রফিক, তার মৃতদেহ আব্দুল গাফফার চৌধুরী তিনি দেখেছিলেন এবং তার সেই মৃতদেহ দেখে তিনি একটি উক্তি বলেছিলেন যে এ যেন আমারই ভাইয়ের মৃতদেহ। এবং এই কথা এবং এই অনুভূতি থেকেই কিন্তু তার মনে আন্দোলিত হয়েছিল কবিতার দুটি ছত্র এবং সেই কবিতার দুটি ছত্রই হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, যেটি পরবর্তীতে কিন্তু কবিতা থেকে গান হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। আসলে এই যে রক্ত ঝরানো ফেব্রুয়ারি বা রক্ত ঝরানো যে আন্দোলন, ভাষার আন্দোলন, সেটিকে আমরা কখনোই ভুলতে পারি না। সেটিকে আমরা বারবার দেখেছি যে এই যে এই ২১কে যে ভোলা সম্ভব না, তার একটি বড় উদাহরণ হলো আমাদের বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যে লড়াই সংগ্রাম কিংবা দ্রোহে উজ্জীবিত হওয়া, সেখানে যে ২১ সে যে অনুপ্রাণিত করেছে আমাদেরকে, সেটি কিন্তু যে বড় একটি উদাহরণ যে ২১কে আমরা ভুলতে পারি না বা ২১কে ভোলা সম্ভব না। এবং ২১-এর হাত ধরেই কিন্তু যে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, কারণ ২১ আমাদের বাঙালির যেই আমরা যদি বলতে যাই এখানকার মানুষের যে জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং সবচেয়ে বড় কথা হলো এই রক্ত ঝরেই কিন্তু আজ আমরা ভাষার অধিকার পেয়েছিলাম এবং এটি যে অধিকার আদায়ের যে একটি কেবলমাত্র যে মানে ভাষার মধ্যেই কিন্তু একটি যে সীমাবদ্ধ নয়, এর গণ্ডি অনেক ব্যাপক এবং সেটি কিন্তু যে অধিকার আদায়ের ক্ষেত্রে একটি বড় একটি স্মারক হলো ২১ এবং এই ২১-এর মাধ্যমে অর্থাৎ ভাষার দাবির পরপরই কিন্তু মানুষের ভেতরে অন্যান্য দাবিগুলো ধীরে ধীরে আসতে শুরু করে, তারা আরও বেশি উজ্জীবিত হতে থাকে, তাদের স্বাধিকার আদায়ের লক্ষ্যে সেখানে রাজনৈতিক অধিকারের কথা আসে, অর্থনৈতিক অধিকারের কথা আসে, সামাজিক অবস্থানের কথা আসে, সম্মানের কথা আসে এবং সেই সব কিছু কিন্তু পরবর্তীতে তারা আদায় করে নেয় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে। ২১তে ভোলা সম্ভব নয়, সেটা কিন্তু আমরা দেখি যে এই যে ভোরের আলো ফুটতেই প্রভাত ফেরির মিছিল, সেটি কিন্তু আজকে বছরের পর বছর ধরে কিন্তু যে সেই ধারাটি আমরা দেখে আসছি এবং মানুষ কিন্তু যে ভোরের আলো ফুটতেই এখানে ছুটে আছেন। যেমন ঠিক একইভাবে ২১-এর প্রথম প্রহরে কিন্তু আমরা যেটি দেখতে পাই যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে বা সেই মানে ২১-এর যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
নিবেদন করা হয় এবং যে তাদের আত্মত্যাগকে স্মরণ করা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, শিক্ষার্থীরা, শিক্ষকরা তারা কিন্তু একসাথে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন 21-এর ভাষা শহীদদের স্মরণ করছেন। এবং এখানে যারা আসছেন তারা কিন্তু যে কথাটি বলছেন যে 21কে আমরা স্মরণ করবে এবং 21-এর শহীদদের প্রতি আসলে তখনই ঠিকঠাক বা যথাযথ মর্যাদা প্রদর্শন করা হবে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে বা সর্বস্তরে যে বাংলার যে প্রচলন সেটিকে যদি আমরা যে প্রত্যাশিত যেই প্রচলন সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি। কারণ আমরা কিন্তু যেটি দেখতে পাই অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে আজও কিন্তু আমরা রক্ত দিয়ে এই রাষ্ট্রীয় ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করেছি, কিন্তু তারপরও আজকে স্বাধীন বাংলাদেশেও আমরা দেখতে পাই যে নানা জায়গাতে বাংলার যে সম্মান বা মর্যাদা যেটি দেওয়া দরকার সেটি কিন্তু অনেক ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে। এবং অনেকেই কিন্তু অনেক জায়গাতে বলেন যে বাংলাকে আমাদেরকে আরও অধিকভাবে বা আরও ব্যাপকভাবে তার প্রতি আমাদের যে সম্মান দেওয়া উচিত এবং যে তার চর্চা সেটিও আরও অনেক ক্ষেত্রে বাড়ানো উচিত। সেই কথাবার্তাও কিন্তু যে নানান সময় নানানভাবে আসে এবং আজকে যারা এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, সেখানে কিন্তু সেই একই ধরনের কথা কিন্তু যে এসেছে। একদমই। এবং আরেকটু আমি যেটা দেখতে পাচ্ছি অনেকেই আসছেন, তার মধ্যে কিন্তু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, রোভার স্কাউট গ্রুপকে আমরা দেখতে পেয়েছি, বিএনসিসি সহ অনেকে কিন্তু নিজেদের স্ব-উদ্যোগী হয়ে আজকের এই যে আনুষ্ঠানিকতা তার যে শৃঙ্খলা নিরাপত্তা সেগুলোর দিকে বিশেষভাবে তারা বিশেষভাবে সে রক্ষা করার জন্য তাদের দায়িত্ব পালন করছেন যার যার অবস্থান থেকে। আর একটু অনুপ্রেরণার কথা বলতে চাই যে যখনই আসলে 21 আমাদের অনুপ্রেরণা এমন কথা যখনই আসে তখনই কিন্তু বলতে হয় যে আসলে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলনের মাধ্যমে যে ভাষাকে আমরা পেয়েছিলাম সেই ভাষা কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে সেই ভাষা আন্দোলনে কিন্তু 1952 সেই একেবারে 2024-এ এসেও এই যে শহীদ মিনার প্রাঙ্গণ সেখানে এসে মিলেছে। কেননা 2024-এর জুলাই কিন্তু আমরা দেখেছি যে অনেকগুলো শেষের দিককার অনেকগুলো আন্দোলন বা অভ্যুত্থান কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে মিলেছে। এবং সেখানে সবচেয়ে বেশি যেটা আমরা লক্ষ্য করেছি যে সাংস্কৃতিক বিভিন্ন যে পরিমণ্ডল যদি বলি, শিল্প সাহিত্যের যে বিভিন্নভাবে 21 প্রভাবিত হয়েছে এবং তারই প্রতিফলন আমরা দেখেছি 2024-এর জুলাইয়ে। এখানে এসেও কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের যে মানুষ তারা মিলিত হয়েছেন, তারা একত্রিত হয়েছেন এবং তাদের সেই একত্রিত হওয়া কিন্তু সারা বাংলাকে উজ্জীবিত করেছিল, সারা বাংলার মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছিল এবং তার ফলাফল কিন্তু আমরা পরে আরও বৃহৎভাবে পেয়েছি। তো এভাবেই কিন্তু আসলে 52 কেবল 52-এর মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সেটি যুগে যুগে দিনে দিনে মানুষকে প্রভাবিত করেছে, কখনো শিল্পে, কখনো সাহিত্যে, কখনো সিনেমায়, কখনো রাজপথে। রবিন, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রীয় শহীদ মিনার নানা আলপনায় কিন্তু একদম সেজেছে এবং সেখানে একটি বিষয়, এখানে আমরা কিন্তু ছোট ছোট শিশুদেরও তাদের উপস্থিতিও কিন্তু যে ব্যাপকভাবে আমরা লক্ষ্য করছি যে তারাও কিন্তু যে সামিল হচ্ছেন যে প্রভাত ফেরির মিছিলে। এবং শুধু তাই নয়, আমরা যখন প্রথম প্রহরে আমাদের সহকর্মীরা যখন এখানে আসছিলেন তারাও কিন্তু সেই বিষয়গুলো তারা দেখছিলেন যে ছোট ছোট শিশুরাও কিন্তু তারা আসছিলেন যে এই শ্রদ্ধা নিবেদন করার জন্য। তো একটি কথা কিন্তু যে বারবার আসে এই নতুন প্রজন্মের মধ্যে বা অনাগত দিনে যারা এই বাংলাদেশের কাণ্ডারি হবেন তাদের মধ্যে যেন মাতৃভাষার চর্চা কিংবা যে বাংলার যে চর্চা বা সেটি যেন নিশ্চিত করা যায়। কারণ এই একই সঙ্গে কিন্তু আমাদেরকে যে অন্যান্য ভাষাভাষীদের প্রতিও কিন্তু তাদের প্রতিও আমাদের যে শ্রদ্ধাবোধ থাকা উচিত। কারণ এই 21-এর যে লড়াই অর্থাৎ 52-র যে ভাষার লড়াই সেটি কেবলমাত্র যে একটি নির্দিষ্ট ভাষার মধ্যেই কিন্তু যে সীমাবদ্ধ নয়, এটি কিন্তু যে সামগ্রিকভাবে সব ভাষাভাষীর প্রতি যে একটি যে শ্রদ্ধা কিংবা যে সব ভাষার মর্যাদা রক্ষা কিংবা যে স্বকীয়তা
রক্ষার কিন্তু যে একটি প্রতিশ্রুতি, এবং সেই কারণেই কিন্তু যে 21শে ফেব্রুয়ারি স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের, এবং তার মধ্যে কিন্তু যে বোঝা যায় যে সব ভাষাভাষী বা সব ভাষাকেই আমাদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে যে প্রয়োজনীয় যে তাদের প্রতি যে মর্যাদা সেটি দেওয়া উচিত, এবং কোনো ভাষা যদি মনে হয় যে বিলীন হতে যাচ্ছে তাহলে সেই ভাষাকে সুরক্ষা দেওয়া বা সেই ভাষাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রেও কিন্তু যে এই 21 সেটি কিন্তু যে একটি তাগিদ দেয় একদমই। এবং এখানে এই যে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য পুরো বিশ্বের ইতিহাসে একটা নজির স্থাপন করেছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি, এবং এই ধারাবাহিকতাই কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে মাতৃভাষাকে যদি কখনো অসম্মান করা হয় সেটিকে কিন্তু মানুষ একটু আলাদাভাবে নেবে, কেননা তার নজির বাংলাদেশে স্থাপন করেছে যে মাতৃভাষার মর্যাদা কতটা এবং সেটাকে কতটা সুউচ্চ অবস্থানে রাখা যায়। প্রাণের চেয়েও মহামূল্যবান এই মাতৃভাষা, এই মাতৃভূমি। এবং চর্চার কথা বলছিলেন রবিন, সেই চর্চার জায়গাতে একটু যদি আমি বলি যে বাংলা ভাষাকে চর্চার কথা আমরা যখনই বলি তখনই কিন্তু শিল্প সাহিত্যের কথা আমাদের চলে আসে। আমাদের শিল্প সাহিত্য বাংলা ভাষার যে বিকৃতি রোধে একটা বড় ধরনের ভূমিকা রাখে, এবং সেখানে আমি একটু বলতে চাই যে শিল্প সাহিত্যে কিন্তু অসংখ্য কবিতা, অসংখ্য গান রচিত হয়েছে এই 21কে নিয়ে, অসংখ্য নাটক সৃষ্টি হয়েছে। তবে সিনেমা অঙ্গনে একটু হাতে গোনা কয়েকটি সিনেমা নির্মিত হয়েছে, বলতে গেলে 3টি সিনেমা কিন্তু আমরা এই মহান 21শে ফেব্রুয়ারিকে নিয়ে পেয়েছি। যেটা বলা যায় যে এই মহাকাব্যিক আন্দোলনকে যেভাবে অভিঘাত করার কথা ছিল শিল্প সাহিত্যে, সেই জায়গাটায় হয়তো কিছুটা ঘাটতি রয়েছে বলে মনে করেন অনেকেই। তো এই জায়গাটাতেও শিল্প বাংলা ভাষার যে চর্চা সেই ব্যাপারে কিন্তু আরেকটু উদ্যোগী এবং আরেকটু সচেতন হওয়ার জায়গা রয়েছে বলে আমি মনে করি। রবিন, সব পথ এখন কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখী, এবং প্রভাত ফেরির মিছিলে এসে মিশেছে এই স্মৃতির মিনারে। যথাযথ মর্যাদার মধ্য দিয়ে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ উদযাপন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং স্মরণ করছে ভাষা শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের ভাষার মর্যাদা, বাংলা পেয়েছিল রাষ্ট্রভাষার স্বীকৃতি। এবং এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেবলমাত্র রাজধানী ঢাকা কেন্দ্রিক নয়, বরং বছরের পর বছর ধরে এটি কিন্তু যে গ্রাম থেকে শহর সব পর্যায়ে কিন্তু আমরা দেখে আসছি যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা 52-এর ভাষা শহীদদের যে আত্মত্যাগ সেটিকে হৃদয়ে ধারণ করে একেবারে যে গ্রামে গঞ্জে সব জায়গাতে কিন্তু যে মানুষ এই সময় যে প্রভাত ফেরির মিছিলে সামিল হচ্ছে এবং শ্রদ্ধা নিবেদন করছে, ফুলেল শ্রদ্ধা নিবেদন করছে, এবং এখানে কিন্তু সব শ্রেণী পেশার মানুষের একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। এখানে একদিকে যেমন যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেমন থাকেন, শিক্ষকরা থাকেন, ঠিক একইভাবে কিন্তু যে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলো থাকেন। একটি বিষয় লিনা যদি বলতে যাই, 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল, এবং যে প্রথম প্রহরেই কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তারা শ্রদ্ধা নিবেদন করেছিলেন। তারপরে বাংলাদেশের প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং যে 3 বাহিনী প্রধান, বিদেশি কূটনীতিকরা তারাও কিন্তু যে আমাদের ভাষা শহীদদের স্মরণ করেছিলেন। তারপরে কিন্তু যে প্রথম প্রহরের পর এই স্মৃতির মিনার এটি উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য, এবং এখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা উচিত। যদিও শেষ রাতের দিকে মানুষের উপস্থিতি স্বাভাবিকভাবে কমে গিয়েছিল, কিন্তু ভোরের আলো ফোটার পর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রভাত ফেরির মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখী। একদম। এবং এই যে ধীরে ধীরে আরও বেশি মানুষের আনাগোনা বাড়ছে, শ্রদ্ধা নিবেদন করতে আসছে বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন মহলের মানুষ। তবে যে কথাটি বলতেই হয়, আজকে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এই শহীদ মিনার প্রাঙ্গণে, এই দিনটি কিন্তু আসতো না যদি আমাদের সেই
ভাষা শহীদরা তাদের মহান যে তাদের যে প্রেরণা, তাদের যে ত্যাগ, সেই আত্মত্যাগের মাধ্যমে কিন্তু আজকে আমরা এই দিনটিকে পেয়েছি। আমরা বাংলা ভাষায় কথা বলছি এবং সারা বিশ্বে বাংলাদেশ নামের যে ভূখণ্ড, বাংলা ভাষাভাষীর মানুষ বলে যে একটা রাষ্ট্র আছে, তার যে পরিচয় সেটি স্থাপন করেছে। কিন্তু এই কাজটি কিন্তু এত সহজ ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটু যদি ভাবি যে সেই 1952 সালে আরেকটি রাষ্ট্রের অধীনে ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলা ভাষা নিয়ে কথা বলা, বাংলা ভাষার দাবিতে কথা বলা, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এমন মন্তব্য করা, এমন গান কবিতা সৃষ্টি করা, সেটি যে কতটা দুঃসাহসিক ছিল সেটা আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমরা অনুভব করতে পারছি না। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, আসলে সেই ভাষা কিন্তু যে কায়রা নিতে পারে নাই, তবে একই সঙ্গে কিন্তু সেই বাংলা হয়তো কেড়ে নিতে পারেনি, কিন্তু একই সঙ্গে আমাদেরকে কিন্তু এই যে মুখের ভাষা, এই ভাষা কেবলমাত্র যে শুধুমাত্র ভাষা তাই নয়, একই সঙ্গে মানুষ যে যা কিছু বলতে চাই, যা কিছু জানাতে চাই, যা কিছু শুনতে চাই, বা এই যে মত প্রকাশের স্বাধীনতা, সেটাই কিন্তু এর মধ্যে নিহিত রয়েছে। অর্থাৎ মানুষ যেমন তার নিজের ভাষায় কথা বলবে, ঠিক একইভাবে মানুষ যা বলতে চায় সেটিও মানুষ বলবে, বা মানুষ যে মত প্রকাশ করতে চায় সে মতটিও সে স্বাধীনভাবে, ভয় ডরহীনভাবে প্রকাশ করবে। সেই বিষয়টিও কিন্তু যে 21-এর আজকের দিনের মধ্যে নিহিত রয়েছে। মানুষ আসতে শুরু করেছে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে প্রভাত ফেরির মিছিল আমরা দেখতে পাচ্ছি। এখানে সমাজের সব স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন, তাদেরকে স্মরণ করছেন, এবং একইভাবে সবাই যে কথাটি বলতে চান যে আমাদেরকে যত্নবান হতে হবে আমাদের ভাষার প্রতি, একইভাবে অন্যের ভাষার প্রতিও আমাদেরকে শ্রদ্ধা জানাতে হবে, সম্মান জানাতে হবে। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। 21শে ফেব্রুয়ারি ও সাপ্তাহিক ছুটিকে ঘিরে পাহাড়প্রেমীদের ভিড়ে মুখর বান্দরবান। পর্যটন কেন্দ্র দেবতা খুম খুলে দেওয়ায় কয়েক গুণ পর্যটক বাড়ায় উচ্ছ্বসিত পর্যটন সংশ্লিষ্টরা। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক থাকলে শিগগিরই রুমা ও থানচিতেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস জেলা প্রশাসকের। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি পাহাড়কন্যা বান্দরবান। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ছুটে আসেন শত শত পর্যটক। তবে 21শে ফেব্রুয়ারি ও সাপ্তাহিক ছুটিকে ঘিরে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে এই জনপদে। হোটেল মোটেল রিসোর্টগুলোতে নেই তিল ধারণের ঠাঁই। দেবতাখুম পর্যটন খুলে দেয়ায় এই ভিড় বেড়েছে আরো কয়েক গুণ। মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ সবগুলো দর্শনীয় স্থানেও ভ্রমণ পিপাসুদের ব্যাপক সমাগম। দীর্ঘদিন পর আশানুরূপ পর্যটক আশায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। জীবনে প্রথমবারের মতো এখানে আসলাম। আসার পরে আমি দেখে তো একদম মনিমুগ্ধ হয়ে গেছি। পরিবেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। Bandarbhan, but like in general about Bangladesh, that's definitely something I appreciate. ঘোরার জন্য আসছি, দেখতেছি, ভালো লাগছে। সেনাবাহিনীর যে একটা নিরাপত্তা বেষ্টনী, এটা খুবই চমৎকার লাগছে। দীর্ঘ 2 বছর ধরে জীবনযাত্রা খুব কষ্ট ছিল, এখন খুলে দেওয়া হয়েছে, আপনারা নিরাপদে আসতে পারবে। আশা করি যে আরো দূরের দূরান্তে যেই পর্যটন স্পটগুলো আছে এগুলো খুলে দিলে আমরা ফ্যামিলি নিয়ে বা আমরা ব্যাচেলর ফ্রেন্ডরা মিলে সবাই মিলে আসে ঘুরতে পারবো। পর্যটকদের নিরাপদে ঘুরে বেড়াতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক থাকলে পর্যটকদের সুবিধার্থে শিগগিরই রুমা ও থানচির নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান জেলা প্রশাসক। আমাদের ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা মোবাইল ডিউটির মাধ্যমে বিভিন্ন স্পটে আমরা টহল ডিউটি করছি। যৌথ বাহিনী, র্যাব সবাই যার যার অবস্থান থেকে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করছে। পর্যটন নির্ভরতা রয়েছে আমাদের রুমা থানচিতেও। আসলে যারা পর্যটনের সাথে জড়িত, এই ব্যবসার সাথে জড়িত, ইভেন সাধারণ জনতা, তারাও চাচ্ছে যেন আমরা সেটা খুলে দিই। ডিসিস কনফারেন্সেও আমি বিষয়টা উত্থাপন করে আসছি। তারাও আমাকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে আমাদের উপরি মহলেও আলোচনা চলছে কিভাবে এটা সমস্যার সমাধান করা যায়। গত 11 ফেব্রুয়ারি দেবতাখুম ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলা প্রশাসন। এখনো নিষেধাজ্ঞার আওতায় রুমা ও থানচি উপজেলা।
এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। শাখাওয়াত, আপনাকে ধন্যবাদ। আবারও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাবো। চট্টগ্রাম থেকে ফেরদৌস লিপি, রাজশাহী থেকে শাহিন আলম এবং ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন উবায়দুল হক। প্রথমেই আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে ফেরদৌস লিপির কাছে। খণ্ড খণ্ড প্রভাত ফেরি নিয়ে চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারে আসছেন সর্বস্তরের মানুষ, ফুল এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছেন ভাষা শহীদদের। আমরা এই মুহূর্তে চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে অবস্থান করছি। প্রায় 3 বছর পর কিন্তু এই যে কেন্দ্রীয় শহীদ মিনার নতুন করে নির্মাণ হওয়ার পর আজকে চট্টগ্রামের সাধারণ মানুষ এই কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এর আগে গতকাল রাতে প্রথম প্রহরে কিন্তু প্রশাসনিক যেসব কর্মকর্তারা রয়েছেন তারা সর্বপ্রথম শহীদ মিনারে ফুল দেন। এর মধ্যে চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, কর্মীরা সবাই কিন্তু এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এই যে আয়োজন সেটা রাতের পর সকাল 6টার পর থেকে কিন্তু সাধারণ যারা আছেন, বিশেষ করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা কিন্তু ফুল নিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এর বাইরেও আমরা দেখেছি যে অনেকে কিন্তু ব্যক্তিগতভাবে পরিবার নিয়ে কিন্তু এই শহীদ মিনারে আসছেন, ফুল দিচ্ছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে এই যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা, এর বাইরেও কিন্তু নগর জুড়ে ভাষা শহীদদের স্মরণে কিন্তু বিভিন্ন আয়োজন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন কিংবা যেসব সাংস্কৃতিক সংগঠনগুলো আছেন তারা কিন্তু করেছেন। বিশেষ করে ভাষা শহীদদের জীবনী, 21শে ফেব্রুয়ারির ঘটনাবলী নিয়ে কিন্তু আমরা দেখেছি যে চিত্রকর্ম, কুইজ প্রতিযোগিতা, দেয়ালিকা সহ আয়োজনগুলো রেখেছেন সংগঠনগুলো। বিশেষ করে আপনারা জানেন যে ভাষা আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাস যেন নতুন প্রজন্মের যারা আছে তারা যেন সঠিকভাবে জানতে পারে। এই দেশ যে শুধুমাত্র সারা বিশ্বের মধ্যে একমাত্র ভাষার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এবং বাঙালি জাতি হিসাবে আত্মমর্যাদা নিয়ে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে সে যে 1952 সাল থেকে, সেই তথ্যগুলো যেন সাধারণ যারা আছেন, বিশেষ করে নতুন প্রজন্মের মানুষ, তারা যেন জানে, সেই প্রত্যাশা থেকে কিন্তু এইসব আয়োজনগুলো করেছে। দুঃখিত। তো এই যে আয়োজন, সেই আয়োজনগুলো কিন্তু আজকে সারাদিন ব্যাপী হবে বলে আমাদেরকে সংগঠনের যারা আছে তারা জানিয়েছে। এবং খণ্ড খণ্ড যে প্রভাত ফেরি, সে প্রভাত ফেরির আয়োজনে আমরা দেখছি যে বিভিন্ন পুষ্পস্তবক নিয়ে কিন্তু মানুষ শহীদ মিনারে আসছেন এবং ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন ধরনের আয়োজনগুলো করছেন। এবং আপনারা জানেন যে এই ভাষা আন্দোলনে কিন্তু তৎকালীন চট্টগ্রামের একটা বিশাল ভূমিকা রয়েছে। সে 1948 সাল থেকে কিন্তু চট্টগ্রামেও বাংলাকে ভাষা করার দাবিতে সে আন্দোলনে কিন্তু চট্টগ্রামবাসীও যোগ দিয়েছিলেন। বিশেষ করে আপনারা জানেন যে যখন 21শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের উপর গুলিবর্ষণ হয়, সে আন্দোলনের খবর যখন চট্টগ্রামে আসে, চট্টগ্রামে কিন্তু নগর, জেলা এবং ইউনিয়ন পর্যায়ে কিন্তু সে আন্দোলনের বারুদ সেটা ছড়িয়ে যায়। এবং তখন থেকেই কিন্তু ভাষা শহীদদের কিংবা ভাষা আন্দোলনে যুক্ত ছিল চট্টগ্রামের মানুষ। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমরা রাজশাহীতে চলে যাব আমাদের সহকর্মী শাহিন আলমের কাছে। বাঙালি জাতির ইতিহাসে এক গৌরব উজ্জ্বল অধ্যায়ের নাম 21। এই 21-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল সকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট এবং হলের কর্মকর্তা কর্মচারীরা। আমরা দেখেছি সকাল থেকে তারা এই শহীদ মিনার প্রাঙ্গণে আসছেন, এখানে এসে তারা পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। এর আগে দিবসের
প্রথম প্রহরে রাত 12:01 কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। আর সকাল 7টা থেকে শহীদ মিনারের এই প্রাঙ্গণ কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় এবং তারপর থেকে একে একে বিভিন্ন যে হলগুলো রয়েছে সেই হল থেকে শিক্ষক শিক্ষার্থীরা আসছেন এখানে শহীদ মিনারের প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করছেন। যদি বলি যে 1952 সালের ঠিক এই দিনে বাংলা ভাষাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ আপামর ছাত্র জনতা। সেখানে কিন্তু পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন, যাদের মধ্যে অন্যতম ছিলেন রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই কিন্তু এই দিনটিতে তারা ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে তারা শহীদ হয়েছেন। তারপর থেকে কিন্তু এই দিনটিকে বাঙালি জাতি আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। তারই পরবর্তীতে 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘ কর্তৃক কিন্তু এই দিনটিকে বিশ্বব্যাপী পালনের একটি স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীতে 2002 সালে জাতিসংঘে কিন্তু পরিষদে আনুষ্ঠানিকভাবে এই দিবসটি স্বীকৃত হয়। পর থেকে কিন্তু শহীদ দিবস হিসেবে কিন্তু শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের অনেক দেশেই কিন্তু এই দিবসটি কিন্তু পালন করা হয়। আমাদের দেশের বর্তমান প্রজন্ম আমরা এই আন্দোলন দেখিনি, আমরা ভাষা সংগ্রামের এই ইতিহাস বেশিরভাগই আমরা বই থেকে জেনেছি। তবে এই আন্দোলনের যে ইতিহাস, এই আন্দোলনের সঙ্গে জড়িতদের জন্যই কিন্তু আজ আমরা আমাদের যে প্রাণের ভাষা সেই ভাষা আমরা বাংলা ভাষায় আমরা কথা বলি এবং তাদের এই অবদান কিন্তু অনস্বীকার্য। এই দিনটিকে বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরব উজ্জ্বল এবং স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আসে। যদি বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহীর বিভিন্ন জায়গায় কিন্তু এই দিবসের আনুষ্ঠানিকতা অব্যাহত রয়েছে। যদি বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকালে নয়, দিবসের প্রথম প্রহরে মানে রাত 12:01 কিন্তু এই দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং রাত 12:01 কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পার্ঘ অর্পণ করেন। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সর্বোচ্চ কর্তাব্যক্তি উপাচার্য সালে আহসান নকিব সহ এবং 2 জন উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রাতের দিবসের প্রথম প্রহরে তারা পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে এবং তারপরে সকাল 7টায় শুরু হয়। অন্যান্য ডিপার্টমেন্ট এবং হল ইনস্টিটিউট থেকে এসে সকাল 7টা থেকে তারা কিন্তু পুষ্পার্ঘ অর্পণ শুরু করেন এবং এই আনুষ্ঠানিকতা চলবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকতা কিন্তু চলবে। তো এই ছিল রাজশাহীতে 21শে ফেব্রুয়ারির যে আনুষ্ঠানিকতা। আমার কাছে তার সর্বশেষ খবর। আমরা এই বিষয়ে আরও খবর জানতে চলে যাব ময়মনসিংহে। সেখানে আছেন আমাদের সহকর্মী ওবায়দুর রহমান। মায়ের ভাষা প্রাণের বাংলা ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যারা নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিলেন সেই সব বীর ভাষা শহীদদের শ্রদ্ধায় কিন্তু শ্রদ্ধাবনত ময়মনসিংহ নগরবাসীও ময়মনসিংহ নগরীর টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু প্রভাত ফেরিতে হাজারো মানুষের ঢল নেমেছে। নগরীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে যারা নগরবাসী রয়েছেন তাদের সন্তানদের সাথে নিয়ে কিন্তু তারা এই শহীদ মিনারে এসেছেন ফুল দিতে। তারা 21-এর চেতনায় উজ্জীবিত করতে আগামী প্রজন্মকে কিন্তু তারা নিয়ে এসেছেন যাতে 21-এর চেতনা তাদের ভিতরে জন্ম নেয়, পাশাপাশি সেই প্রভাবটা থেকে যায়। তারা যেটি বলছেন যে 21-এর যে চেতনা, 52-র যে চেতনা, সেই চেতনাকে উপজীব্য করে কিন্তু সকল আন্দোলন
সংগ্রাম এবং অভ্যুত্থানগুলো হয়েছে এবারের 24-এর যে অভ্যুত্থান সেই কিন্তু সেই 52 ভাষা আন্দোলনের চেতনা থেকেই কিন্তু হয়েছে এমনটি তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে নগরের বিভিন্ন এলাকা থেকে সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যারা আছেন তারা কিন্তু একে একে ফুল দিতে আসছেন সকাল থেকেই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে, এবং তারা এই যে প্রভাত ফেলের মিছিলে কিন্তু তারা এই যে কালজয়ী গান সেই গান গিয়ে কিন্তু তারা একে একে দীপ্ত পায়ে হেঁটে আসছেন একে একে। আমরা দেখতে পাচ্ছি যে যারা আসছেন তারাও কিন্তু আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা এই দিবসে কিন্তু তারা এই বীর ভাষা শহীদদের কিন্তু তারা স্মরণ করছে, এবং আমরা শিশুদের উপস্থিতি বেশ লক্ষ্য করছি যে যারা অভিভাবক যারা রয়েছেন তারা সন্তানদের সকাল থেকে এখানে নিয়ে আসছেন এবং এই যে শহীদদের শ্রদ্ধা জানাতে কিন্তু পুষ্পমাল্য অর্পণ করছেন। এছাড়া আজকে এই দিনটি উপলক্ষ করে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন জায়গায় রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন আয়োজন কিন্তু রয়েছে বিভিন্ন জায়গায়। তো এই ছিল ময়মনসিংহ নগরীর টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছ থেকে সবশেষ তথ্য। ময়মনসিংহ থেকে ওবায়দুল হক, রাজশাহী থেকে শাহিন আলম এবং চট্টগ্রাম থেকে ফেরদৌস লিপি জানাচ্ছিলেন মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর। অবৈধভাবে ইতালি সহ ইউরোপে প্রবেশ করতে লিবিয়ার বিভিন্ন শহরে জড়ো হয়েছে প্রায় 7 লাখ অভিবাসন প্রত্যাশী, যাদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। এদিকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ইলেকট্রনিক্স ব্রেসলেট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। এ নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে বাংলাদেশিদের মধ্যে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। নিয়মনীতির কড়াকড়ি, দীর্ঘ প্রক্রিয়া ও ভিসা সংকটের মুখোমুখি হয়ে বৈধ উপায়ে ইতালি প্রবেশের আগ্রহ হারিয়ে ফেলছে বাংলাদেশিরা। পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ উপায়ে দেশটিতে প্রবেশের চেষ্টা। গত কয়েকদিনে শুধু বাংলাদেশ নয়, আরও বেশ কিছু দেশের প্রায় 7 লাখ মানুষ জড়ো হয়েছে লিবিয়া সীমান্তে। ইতালির প্রভাবশালী গণমাধ্যম আনসা ও জাতীয় দৈনিক লা রিপাবলিকা জানায়, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যেই জড়ো হয়েছে এই বিপুল সংখ্যক মানুষ। ইতালিতে 1 বছরের ব্যবধানে বৈধ উপায়ে বাংলাদেশিদের আবেদনের সংখ্যা নেমে এসেছে প্রায় 1/4। অন্যদিকে বেড়েছে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা। দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারা বলছেন, এভাবে অবৈধ পথ অবলম্বন করে ইতালিতে এলে ফলাফল খুব একটা ইতিবাচক হবে না। বাংলাদেশের প্রায় লক্ষাধিক বাঙালি ইটালিতে অবৈধভাবে অবস্থান করতেছে এবং হাজার হাজার বাঙালি বিভিন্ন পথে আসতেছে। আমরা চাই যে এভাবে চলতে থাকলে ইটালিতে বাঙালিদের বসবাস অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়বে। হয়তো আপনারা সবাই ভাবেন যে ইউরোপে আসলেই কোনো রকম এক পাড়ি দিতে পারলেই আমাদের অনেক রিল্যাক্সেবল লাইফ হবে, একটা অনেক টাকা ইনকাম করতে পারবেন। বাস্তব অর্থে সেটা কিন্তু না। অবৈধ অভিবাসন প্রত্যাশীদের শনাক্ত এবং পালিয়ে যাওয়া আটকাতে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের হাতে ইলেকট্রনিক্স ব্রেসলেট পরানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। অপরদিকে অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় ফেরত পাঠানোর চেষ্টা অব্যাহত রেখেছে তারা। এমনকি একটি প্রত্যাবাসন কেন্দ্র খোলারও পরিকল্পনা চলছে। ইতালিতে বর্তমানে 1 লাখেরও বেশি অবৈধ বাংলাদেশির অবস্থান। চলতি বছরের 19 ফেব্রুয়ারি পর্যন্ত কেবলমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসে পৌঁছান প্রায় 2000 বাংলাদেশি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণে জাতি, ফুল হাতে স্মৃতির মিনারে সালাম বরকতদের উত্তরসূরিরা, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। 21-এর চেতনা ধরে জুলাই গণ অভ্যুত্থান, তৈরি হয়েছে রাজনীতির নতুন ভাষা। শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা রাজনীতিকদের, তরুণদের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণের শপথ। ইংরেজি ঢঙে উচ্চারণ সহ প্রকট হচ্ছে বাংলা ভাষার বিকৃতি। নাটক অনুষ্ঠানে অরুচিকর শব্দের ব্যবহার ঠেকাতে উদ্যোগ নেই। শেরপুরে হারানোর পথে 7 ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা।
এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।